স্বাগতম ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ দল কিন্তু পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজটায় 2-1 ব্যবধানে জিতে নিয়েছিল। এরপর কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা নিজেরা ছুটি কাটাচ্ছেন বিভিন্ন দেশে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম কিন্তু থেমে নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু ব্যস্ত সময় পার করছে। তারা বিভিন্ন কোচ নিয়োগের ব্যাপারে কিন্তু তারা কথাবার্তা বলছেন, বিভিন্ন কোচের সঙ্গে চুক্তিও বাড়াচ্ছেন। এগুলো নিয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। মোহাম্মদ সালাউদ্দিনের কিন্তু চুক্তিটা কিন্তু এই বছরের মার্চে কিন্তু শেষ হয়ে গিয়েছে। তারপর কিন্তু তিনি খণ্ডকালীন চুক্তি ওই হিসেবেই কিন্তু কাজ করছিলেন। এরই মধ্যে বাংলাদেশ কিন্তু 3-4টা সিরিজ কিন্তু খেলে ফেলেছে। তবে সালাউদ্দিনের সঙ্গে আসলে চুক্তিটা কবে বাড়ানো হবে এটা নিয়ে একটা গুঞ্জন ছিল। অবশেষে আমরা কিন্তু একটা গ্রিন সিগন্যাল পেলাম। তার সঙ্গে কিন্তু লম্বা সময়ের একটা চুক্তি করেছে বিসিবি। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? আপনার নিশ্চয়ই মনে হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল কিন্তু মাঝখান সিরিজ চলাকালীন বলছিলেন যে সালাউদ্দিনকে নিয়ে যখন অনেক সমালোচনা হচ্ছিল তখন কিন্তু তিনি বলেছিলেন যে এখন কিন্তু তাকে বাদ দেওয়ার কোনো চিন্তাভাবনা নেই, বা তার সাথে চুক্তি বাড়ানো হবে, বা ব্যাটিং কোচ তাকেই রাখা হবে, এটা নিয়ে কথা ছিল। সেটারই হয়তো ফলপ্রসূ আমরা দেখতে পাচ্ছি যে 2027 পর্যন্ত তার চুক্তিটা আসলে নবায়ন করা হয়েছে। এবং স্পেসিফিকলি বললে 2027 নভেম্বর পর্যন্ত, মানে ওয়ার্ল্ড কাপটা চিন্তা করেই কিন্তু তার সাথে আসলে চুক্তিটা বাড়ানো হয়েছে। মোহাম্মদ সালাউদ্দিন কিন্তু বাংলাদেশের এখন স্টারদের মধ্যে মনে হয় অন্যরকম আরেকজন স্টার হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন যখন কোচিং প্যানেলে ছিলেন না বা বাংলাদেশের সাথে যখন ছিলেন না তখন কিন্তু তাকে আনানোর জন্য অনেকভাবে বলা হচ্ছিল বিদেশি কোচদের দিয়ে তো আসলে সাফল্য আসছে না, দেশি কোচ যে ভালো করছেন, কারণ তিনি বিপিএলে কুমিল্লাকে বারবারই চ্যাম্পিয়ন করেছেন। সেই হিসাব করে বারবার কিন্তু সালাউদ্দিনকে বাংলাদেশ দলে আনার জন্য বলা হয়েছে। এরপর যখন বাংলাদেশ দলে আনলো তিনি কিন্তু তার কিছু সাফল্য রয়েছে, ব্যর্থতা রয়েছে, কিন্তু ব্যর্থতা হলে আসলে সমালোচনা হয়। তিনি কিন্তু বলেছেন যে একটা কোচেরও কিন্তু আসলে একটা সময় দেওয়া উচিত, একটা কোচকে কিন্তু একটা সময় না দিলে তাদের একটা ভালো সময় যায়, খারাপ সময় যায়। এখন সালাউদ্দিনের ব্যাপারটা যেটা হয়েছে যে তিনি যখন কুমিল্লাকে বারবার জিতাচ্ছেন, যখন ন্যাশনাল টিমে এসে যখন ব্যর্থ হচ্ছেন তখন কিন্তু আসলে স্বাভাবিকভাবে কোশ্চেন আছে যে কুমিল্লায় যখন এত ভালো ভালো প্লেয়ার তারা আসলে জিতাচ্ছে তখন কোচ সালাউদ্দিন সেই ক্রেডিটটা নিয়ে নিচ্ছেন। কিন্তু ন্যাশনাল টিমে যখন তিনি অন্যান্য প্লেয়ার মানে তুলনামূলক কম ভালো প্লেয়ারদের সাথে কাজ করছেন তখন কিন্তু আসলে সাফল্য পাচ্ছেন না। কিন্তু এই ব্যাপারটা যদি আপনি দেখেন যে বিদেশি কোচরা এসেও যে খুব ভালো খুব বড় অনেক কিছু হয়েছে সেটাও কিন্তু আসলে না। আমরা কিন্তু অনেক টাকা দিয়েছি, অনেকভাবে করেছি, কিন্তু সেই সাফল্য সেই রকম সাফল্য আসেনি। কিন্তু আপনি সালাউদ্দিনের সাথে যে এই যে 27 পর্যন্ত রাখা হয়েছে, সালাউদ্দিনের ম্যানেজমেন্টটা কিন্তু খুব ভালো। আমাদের যেই রানিং প্লেয়ার রয়েছে তাদের সাথে সালাউদ্দিনের সম্পর্কটা ভালো। অনেক কথা আসে যে তিনি হয়তো ডমিনেট করে বা তার কথা দিয়ে আসলে চলে, কিন্তু প্লেয়াররা আপনি একটা বিদেশি কোচের সাথে যতটুকু কমফোর্টেবল হবেন তার চেয়ে বেশি দেশীয় কোচ যিনি সারা আপনি অনেক আগে থেকে চিনেন। আর একটা বিষয় যে লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী তারা প্রত্যেকে একদম ছোটবেলা থেকে কিন্তু সালাউদ্দিনকে চেনেন। সো ওই সম্পর্কটার কারণে কিন্তু বাংলাদেশ ক্রিকেট মানে ফেসিলিটেড হবে এই জিনিসটার কথা চিন্তা করি। এখন এইগুলো আলোচনা করেই হয়তো এতদিন পর্যন্ত আসলে টার্মটা বাড়ানো হলো, এবং আমরা কিন্তু আসলে স্যালারির ব্যাপারটাও কিন্তু শুনতে পারছি যে কীরকম ছিল। তিনি 8 লাখ টাকার মতো বেতন পেতেন, এখন সেটা প্রায় 2 লাখ টাকা বেড়ে গিয়েছে, প্রায় 10 লাখ টাকার মতো কাছাকাছি চলে গিয়েছে, 9 লাখ সামথিং হবে হয়তো। হ্যাঁ, সো সেই ব্যাপারে স্যালারি আসলে বাড়বে এটা নিয়েও আসলে কথা হয় পরে যখন যদি তিনি ব্যর্থ হন। আর যদি পারফরমেন্সের হিসাবটা যদি করেন সেক্ষেত্রে সালাউদ্দিনের বেতন বাড়ানো কিন্তু এটা কিন্তু যুক্তিযুক্ত। আমরা কিন্তু টানা 2টা টি20 সিরিজ বড় বড় দলের সাথে, এই সিরিজটাতে 2টা সিরিজে কিন্তু বাংলাদেশের কোনো স্পেশালিস্ট ব্যাটিং কোচ ছিল না। সালাউদ্দিন তিনি সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পালন করলেও কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচের দায়িত্বটা পালন করেছেন। সো ব্যাটাররা যেই পারফর্মটা করেছেন এইটাতে কিন্তু ক্রেডিটটা কিন্তু সালাউদ্দিনকে দিতে হবে। এফোর্ট তো তিনি আসলে দিচ্ছেন। এখনো আমরা যেহেতু নতুন ব্যাটিং কোচ নেইনি, সো তিনি এখনো সেভাবে আছেন। কিন্তু যদিও বলা হচ্ছে ব্যাটিং কোচ একজনকে নেওয়া হতে পারে, আমরা শন টেটকে বোলিং কোচ হিসেবে পেস বোলিং কোচ হিসেবে নিয়েছি। এখন ব্যাটিং কোচ যদি না নেন হয়তো সালাউদ্দিনই সেই দায়িত্বটা পালন করবে। সো সেই হিসেবে তার স্যালারি বিসিবি মনে করেছে বাড়ানো, সেটা বাড়িয়েছে। সেটা আসলে তেমন বড় ইস্যু হওয়া উচিত না। আর ফিল সিমন্সের চুক্তিটা কিন্তু বেশ কিছুদিন আগেই কিন্তু বেড়ে গেছে, এটা কিন্তু আমরা কিন্তু জানতে পেরেছিলাম যে তার সঙ্গে 2027 পর্যন্ত সম্ভবত চুক্তিটা আছে। এদিকে কিন্তু বিসিবি কিন্তু আরেকজনের সঙ্গে চুক্তি কিন্তু বাড়িয়েছে, তিনি আলোচিত সমালোচিত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর গামিনী ডি সিলভা। তার সঙ্গে চুক্তি বাড়ানোর আসলে কিভাবে? এখানে কিন্তু কয়েকদিন আগে কিন্তু কথা হচ্ছিল যে তাকে কিন্তু মিরপুর থেকে সরিয়ে দেওয়া হবে,
দেশের অন্য কোনো একটা গ্রাউন্ডে তাকে দায়িত্ব দেওয়া হবে, কিন্তু এখন আবার শোনা যাচ্ছে যে তার সাথে চুক্তিও নবায়ন হয়েছে এবং তিনি মিরপুরেই থাকছেন। এখন গামিনীর ব্যাপারটা একটু মানে অনেক ট্রিকি একটা ব্যাপার, তার সাথে বিসিবির সম্পর্কটা বা সেটা যেভাবে হচ্ছে, তিনি প্রায় $4,500 নিয়ে থাকেন, সেটা এবার এই চুক্তিতে বাড়ানো হয়নি, কিন্তু এই স্যালারিটা তিনি নিচ্ছেন, কিন্তু সমালোচনা কিন্তু তার পিছনে লেগেই আছে। তিনি যতই সুবিধা নেন, এই যে একটা আসলে কোনো একটা তার উপর একটা কোনো হাত রয়েছে, এটা আসলে বুঝাই যায়। কারণ আপনি দেখবেন যে তিনি মিরপুরে এতদিন ধরে আছেন, তাকে কিন্তু আসলে যতই সমালোচনা হোক, মিরপুরের এই লাস্ট সিরিজটা তো যখন দেখছেন যে মাইক হেসেন কিন্তু বলেছেন যে এই পিচে আসলে বড় কোনো টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে নিতে পারা যায় না। বিসিবি সভাপতিও বলেছেন যে মানে মিরপুরের উইকেট মানে পাস মার্ক পাওয়া খুব টাফ, হ্যাঁ, বিলো এভারেজ উইকেট থাকে। সো সেই ব্যাপারে আপনি যেই কিউরেটার আসলে মেইন কিউরেটার, তিনি তাকে দিনের পর দিনে রেখে যাচ্ছেন, পিচের উন্নতি হচ্ছে না, এরপর আপনি রাখছেন, তখন তো আসলে বুঝাই যায় যে তার উপরে হয়তো কোনো হাত আছে, যেটার কারণে আমার কাছে মনে হয় যে তিনি যেহেতু কিউরেটর, তাকে যেরকম পিচ দেওয়া হবে সেরকম পিচে পরিচর্যা করবেন, সেরকম পিচই আসলে বানানো হবে। বাংলাদেশের ক্রিকেটাররা যেহেতু মানে রান বান্ধব উইকেটে খেলতে চান, সেক্ষেত্রে বিসিবির একটা উদ্যোগ নেওয়া উচিত যে আমরা পিচটা একদম পরিবর্তন করে আমরা একটা ব্যাটিং উইকেট, এখানে আমরা কিন্তু মিরপুরের যেই উইকেটগুলো আছে সেখানে 8-10টা উইকেট আছে একদম খেলার মতো, এটাতে অন্তত 2-3টা পিচ আসলে ব্যাটিং বান্ধব করতে কিন্তু খুব একটা খারাপ হবে না। আমরা পাকিস্তানের কোচ যেটা আসলে বলছেন যে বিপিএলেও এর আগে আমাদের ক্রিকেটাররা খেলে গেছে, সেখানে কিন্তু একটু ব্যাটার উইকেট হয়। আমরা দেখেছি যে টি-20তে 180 রানের উইকেটও কিন্তু বিপিএলে হয়েছে। সো ইন্টারন্যাশনালে কেন এটা আসলে 140-135 উইকেট হচ্ছে, এটা আসলে কারণটাও এখন এই যে আপনার যেটা আসলে আমরা অনেকদিন ধরে দেখে আসছি যে আপনার ঘরের মাঠে রেকর্ড ভালো করার জন্য আপনি এখানে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছেন, সিরিজ হারিয়েছেন, ইন্ডিয়া পাকিস্তানের মতো দলকে হারিয়েছেন। সো মিরপুরে আসলেই আসলে তারা বাংলাদেশ আসলে নিজের হোম অ্যাডভান্টেজটা এইভাবেই নিতে চাচ্ছে। এখন এইখানে নিতে চাইলেও আপনি যখন বলছেন যে মিরপুরে বিপিএলের উইকেট ভালো করছে, গামিনী চাইলেই হয়তো উইকেটটা ভালো করতে পারেন, কিন্তু তাকে হয়তো ইনস্ট্রাকশন বুলবুল যেহেতু বলেছেন যে এই পিচটাটি নিজের মুখেই বলেছেন যে এই পিচটা ভালো না বা এই পিচটা খেলাটা ইন্টারন্যাশনাল খেলার মতো না, সো এরপরেও কেন তাকে আসলে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে না, তার উপরে তীর আসছে। সো তিনি আমার মনে হয় যে এই দায়টা আসলে বিসিবিরও নেওয়া উচিত। বিসিবি যদি ওইভাবে বলা হয়, হ্যাঁ গামিনী কি এরকম হয়ে গেছেন যে তাকে বলার পরেও তিনি করছেন না, তাহলে কিন্তু আসলে সমস্যার ব্যাপার, কিন্তু সেটা তো হওয়ার আসলে কথা না। আপনি যদি মানে একজন কিউরেটর দেশের ক্রিকেটের চেয়ে বড় কিন্তু হতে পারে না, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বার্থের চেয়ে কিন্তু বড় হতে পারে না একজন কিউরেটরের, এই জিনিসটা আসলে বিসিবির আসলে ভাবা উচিত আমার মনে হয়। আবার এই জায়গাটা কি সমস্যা আছে এই বিষয়টা কিন্তু বিসিবি সবসময় গামিনী সমালোচনা করেন, তারা সমালোচনার জবাব দেন, কিন্তু ভিতরে কি চলছে এই বিষয়টা কিন্তু কোনো সময় সামনে কিন্তু আনে না। আমার মনে হয় যে এটা একটা ভালো একটা সময়, যেহেতু আমির হোসেন বুলবুল দেশের ক্রিকেট নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন, ঢাকা থেকে দেশের ক্রিকেটটা আসলে বিকেন্দ্রীকরণের যে ব্যাপারটা সেই বিষয়টা নিয়ে কথা বলছেন, তার হাত ধরে একটা ভালো একটা জিনিস হলে আমার মনে হয় ভালো হয়। যে এই উইকেটের ব্যাপারটা যদি আমরা দেখছিলাম যে গতকাল বা পরশু দিন তিনি গামিনীর সঙ্গে মিরপুরের উইকেট নিয়ে কথা বলছিলেন, মাঠও দেখছিলেন। হ্যাঁ, আসলে তার কি পরিকল্পনাটা সেটাও আসলে জানা উচিত এই বিষয়টা। হ্যাঁ, মানে আমি তো বললাম যে বিসিবি যদি তাকে বলে যে এরকম বানাতে, তাহলে তো আসলে তার সেভাবেই বানাবে, কিন্তু তার যদি ক্যাপাসিটি একটু পর্যন্তই থাকে সেটা আসলে বিসিবি দেখা উচিত। দিনের পর দিন আপনি এরকম পিচ প্রডিউস করছেন যেখানে আসলে রান হচ্ছে না বা নিজেরাই সমালোচনা করছেন, তো এরপরেও কেন আপনি এই ক্রিকেটারকেই রাখছেন বা এই ক্রিকেটার সরানোর পরেও কেন সরাতে পারছেন না, এই বিষয়গুলো আসলে বিসিবির কর্মকর্তা বা এখন যিনি বোর্ডে রয়েছেন তাকে আসলে দেখা উচিত। না হলে আপনার এই যারাই খেলতে আসবে তারা এরকম কমপ্লেন করে যাবে। এবং আমরা কিন্তু দেখছি যে এই পিচে খেলে যখন আমরা গ্লোবাল টুর্নামেন্টগুলো খেলছি, আইসিসি টুর্নামেন্টগুলো খেলছি, আমরা ভালো করছি না। এবং এই পিচের বাইরে যখন ইভেন চিটাগাংয়ে যখন খেলি, তখন বড় টিমের সাথে খেললেও দেখা যাচ্ছে যে আমরা অত ভালো করছি না, কারণ স্পোর্টিং উইকেটে খেলা হচ্ছে। সো জিনিসটা তো আসলে মিরপুরের উইকেট তো অন্য কোথাও নাই। আমরা এরকম যখন খেলবো, ইউএসএতে গেলে যখন একটা এরকম টুর্নামেন্ট হবে, যখন আমরা হারবো না মোবাইল একটা যখন একটা স্টেডিয়াম বানানো হয়, ওইখানে পিচটাও কিন্তু এরকম খারাপ ছিল যে তখন বলা হচ্ছিল যে মিরপুরের উইকেটে খেলছে দেখে, কিন্তু এটা তো আসলে অন্যান্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হতে পারে না। সো এই বিষয়টা বিসিবি যেহেতু সব দিকে নজর দিচ্ছে, আমার মনে হয় যে এইটাই
সিরিয়াসলি দেখা উচিত, তাহলে হয়তো কিছুটা হলেও প্লেয়ারদের একটু উন্নতি হবে। ধন্যবাদ সাদমান আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।